2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025 পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা, ভারত বয়কট করব। এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে। ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5। একটা শাড়ি পুড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই। আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই। আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। আমরা আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে, আপনার এখানে এমন 97টা জিনিস আছে, যার 97তম হচ্ছে শিপ, বোট, আদার ফ্লোটিং স্ট্রাকচার। নৌকো, লঞ্চের যন্ত্র, মেশিন, ওটাও ভারত দেয়। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট। এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনূসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না। দর্শক, কথাটা কি একেবারে অমূলক, নাকি এই রকমই কিছু একটা হবে যদি 7 দিন জিনিসপত্র যাওয়া এখান থেকে বন্ধ করে দেওয়া হয়? কি বলবেন? দেখুন, এখান থেকে যেসব জিনিসপত্র যায়, যেগুলো নিত্য প্রয়োজনীয়, মানুষের পেট চলে, পেট চালায়, এখন যদি সেই সব জিনিসপত্র 7 দিন বন্ধ হয়ে যায়, বাজার দর তো একেবারে আগুন হয়ে যাবে। মানুষ তো ঠিক মতো করে খেতে পাবেন না। আর যখন পেট চলবে না, পেট জ্বলবে, তখন কি ওই ইউনূসকে ঠান্ডা ঘরে গদিতে নিশ্চিন্তে বসে থাকতে দেবেন? ওখানকার মানুষেরা থাকতে দেবেন? সেই জায়গা থেকেই তো কথাটা বলা হচ্ছে যে এখান থেকে যেসব জিনিসপত্র যায়, পেঁয়াজ যায়, আলু যায়, ডিম যায়, অনেক সব নিত্য প্রয়োজনীয় সব জিনিস যায়, খাদ্যপণ্য যায়, তো সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তখনকার মানুষ কি করে সহ্য করবেন? আর তারা তখন ধরবেন, ইউনূসকেই ধরবেন যে আপনি কি শুরু করেছেন। কত স্বপ্ন দেখালেন যে সরকার ছিল, সেই সরকার খুব খারাপ, আমরা এসছি বাংলাদেশকে নতুন করে গড়ব, আর এই হচ্ছে গড়ার পদ্ধতি। মানে পেটে আগুন জ্বলছে, খেতে পাচ্ছি না। যে দেশ থেকে এত সব জিনিসপত্র আসতো, সেগুলো বন্ধ হয়ে গেল। কি করছেন? তার মানে আগে যেমন ছিলাম, এখন তো তার থেকে খারাপ থাকছি, খেতে পাচ্ছি না। তো যখন এই ধরনের রিয়াকশন তৈরি হবে বাংলাদেশিদের মধ্যে, তো তারা যাবেন না ছুটে ইউনূসের কাছে যে হয় সবকিছু নর্মাল করুন, না হলে এখান থেকে কেটে পড়ুন। তারপরেও যদি ইউনূস চেয়ারে বসে থাকতে চান, তখন কি হবে? তখন ওই চামড়া তুলে নেওয়ার মতো একটা ব্যবস্থা হবে। ওখানে তো এই ধরনের তো ব্যাপারটা তো
হয়তো পছন্দ না হলে তো মার ধর, মেরে ফেলা, কেটে ফেলা, ঝুলিয়ে দেওয়া, চামড়া তুলে নেওয়া, এটা তো হয়তো, তো সেই জায়গা থেকেই কথাটা বলেছেন। ফলে কথাটা তো একেবারে অমূলক না। এত জিনিসপত্র এখান থেকে যায়, যদি সেটা 7 দিন অফ করে দেওয়া হয়, একটা হাহাকার একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে দেশ জুড়ে। আর তখন দেশের মানুষ কি করে চুপ করে বসে থাকবেন? পেট চলবে না, পেট জ্বলবে, আর তারা চুপ করে মজা দেখবেন? ওই ইউনূসের বক্তব্য শুনবেন, বা আরো যারা রয়েছেন আশেপাশে উপদেষ্টা, তাদের বক্তব্য শুনবেন, ওই ছুটে গিয়ে চামড়া তুলে নিয়ে চলে আসবেন, যদি না নর্মাল ব্যাপারটা করা হয়। সেটাই বলার চেষ্টা হয়েছে শুভেন্দু অধিকারীদেরকে, যে একদিন তো আপনারা বন্ধ করেছিলেন, তার জন্য 40 লরি পেঁয়াজ পচে গেছে, তো 7 দিন বন্ধ করুন না, দেখবেন কি হাল হয় ইউনূসের, সব ফুটানি চটকে যাবে। এটাই বোঝানোর চেষ্টা করেছেন আজকে কলকাতায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কথাটা কেন বললেন? কথাটা বললেন এই জন্য, কারণ আমি আজকে একটা ভিডিও করেছি, যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। আমি আজকে দুপুরের দিকে একটা ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে এই নেতা যাকে উদ্দেশ্য করে আজকে কলকাতায় শুভেন্দু অধিকারী বলেছেন, এই নেতা নাম হচ্ছে রুহুল কবির রিজভী, বিএনপি নেতা। উনি ওনার ওয়াইফের একটা পুরনো শাড়ি, সেটা নাকি ভারতীয় শাড়ি, ওয়াইফ নাকি সেটা বের করে দিয়েছেন, আর ওনার বক্তব্য যে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না। তো সেই জন্য ওই শাড়িটাকে এনে প্রকাশ্য একটা জায়গাতে মিডিয়ার সামনে, ক্যামেরা চলছে, অনেক সব মিডিয়া, প্রেস মিটের মতো, আর পেছনে একটা ব্যানার, সেখানে ছুঁড়ে ফেললেন। প্রথমে শাড়িটা ছুঁড়ে ফেলে যে আমরা ভারতীয় শাড়ি ব্যবহার করব না করে, তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আমি দর্শক এই যে পুরো বিষয়টা, তার যে ভিডিও আমি কিন্তু সেটা দেখিয়েছি আগের ভিডিওতে, একটু দেখে নেবেন। আমি তো এখন তো এটা আপলোড করলাম, এর আগে দুপুরের দিকে একটা ভিডিও করেছি, জাস্ট দেখে নেবেন। আমি পুরো ওনার বক্তব্য ওখানে রয়েছে, কি বক্তব্য, কেন এইভাবে ছুঁড়ে ফেলছেন, এবং তারপর আগুন লাগিয়ে দেওয়াটা খুব খারাপ লেগেছে আমাদেরকে, সবটাই কিন্তু ওখানে রয়েছে, দেখে নেবেন। তো ওটা শুভেন্দু অধিকারীও দেখেছেন। তো সেটা দেখে শুভেন্দু অধিকারী আজকে একেবারে একটা তালিকা নিয়ে চলে এসছেন, যে এখান থেকে কি কি জিনিসপত্র ওই দেশে যায়। 97টা একটা আইটেম বলছিলেন, সবটা পড়তে পারেননি, বললেন। মানে নৌকার জিনিসপত্র থেকে শুরু করে কি না কি যায় ওখানে এদেশ থেকে, বলে একটা লম্বা তালিকা উনি প্রকাশ করেছেন, এবং বলেছেন, কি বলেন মশাই, আপনাদের সঙ্গে আমাদের দেশের বাণিজ্যিক মানে যে টাকা পয়সার ব্যাপারটা, সেটা কত কত ভলিউম, আপনাদের উপরে আমাদের কোনো অর্থনীতি নির্ভর করে না, আপনারা 10 নম্বরের পরে রয়েছেন, কিন্তু আমাদের এখান থেকে ওই সবগুলো যায় বা পাঠানো হয় একটা কম পয়সাতে। সেটা হচ্ছে পাশের দেশ, মানে পাশের দেশের আর্থিক অবস্থা তো খুবই খারাপ, তো সেটা যাতে একটু সচল থাকে আর কি, সেই জন্য টাকা পয়সা যা আসবে আসবে, কিন্তু এখান থেকে পাঠানো হয় একটা মানবিক অ্যাঙ্গেলে। এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। তো সেটাকে নিয়ে গরম দেখাচ্ছেন, ওয়াইফের একটা শাড়ি নিয়ে এসে বলছেন ভারতীয় পণ্য ব্যবহার করব না। তো সেই জায়গা থেকেই এই কথাগুলো উঠে আসা, যে একদিন বন্ধ করেছিলাম এই হয়েছে, যদি 7 দিন বন্ধ করি, ইউনূসের নাম করে বলছেন, যেহেতু ইউনূস মুখ্য উপদেষ্টা সরকারের, তার চামড়া তুলে নেবেন ওখানকার লোকজনেরাই, আমাদেরকে যেতে হবে না এখান থেকে, ওখানকার লোকজনেরাই। এমন একটা ক্রাইসিস তৈরি হবে যে বাংলাদেশের লোকেরাই ইউনূসের চামড়া তুলে নেবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তারা নাকি বলেছেন, এবং তারাও এই যে মুভমেন্ট চলছে সনাতনীদের ওপরে যে অত্যাচার, তাতে তারাও সামিল হতে চাইছেন বলে শুভেন্দু অধিকারী বলছেন। তারাও চাইছেন যে ওখানে যা চলছে অত্যাচার, সেটা বন্ধ হোক এবং একটু টাইট করে দেওয়া হোক। একদিনেই তো টাইট হয়ে গেছে বিষয়টা অনেকটা, সেই দিনের জন্য, বা তারপরেও হয়তো তার রেস্ট নিশ্চয়ই ওখানে ছিল। তো 7 দিন বন্ধ করে দেওয়া হোক, তাহলেই বুঝবেন ঠেলাটা, ইউনূস তখন বুঝবেন কি জ্বালা। তো এটাই আর কি বলার চেষ্টা করেছেন আজকে শুভেন্দু অধিকারী। আজকে কলকাতার রানী রাসমণি রোডে একটা জমায়েত হয়েছিল, হিন্দু সংগঠন, অনেক সব সংগঠন একসঙ্গে ডাক দিয়েছিল, সেখানে অনেকেই এসেছিলেন, বক্তব্য রেখেছেন, সন্ন্যাসী মহারাজরাও সব বক্তব্য রেখেছেন, শুভেন্দু অধিকারীও বক্তব্য রেখেছেন, এবং যা চলছে বাংলাদেশে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেই সব কথা বলেছেন। এবং দর্শক নিশ্চয়ই শুনলেন, একেবারে শুরুর দিকে একটা কথা উনি কিন্তু বলেছেন, সনাতনীরা, হিন্দুরা
চোয়াল শক্ত করে আর কিছুদিন থাকুন। 2025-এর 20শে জানুয়ারি এই দিন পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে দেখবেন বিশ্ব সমাজ এইসব বিষয়ে কিভাবে এগিয়ে আসছে। আর যারা অবৈধভাবে যারা রয়েছেন তাদেরকে সব উৎখাত করতে হবে, এইসব বললেন। এখন এটা নিয়ে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগবে যে ওই তারিখটা উনি কেন দিলেন? 2025 20শে জানুয়ারি ওই তারিখটা উনি কেন দিলেন? ওটা অ্যাকচুয়ালি কি ইঙ্গিত করছেন, বা বাংলাদেশকে ওই তারিখের কথা বলে কি হুঁশিয়ারি দিচ্ছেন? আমি দর্শক সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ উনি তো ব্যাখ্যা দেননি যে ওই দিনে কি আছে। আমি শুধু তারিখটা দেখছিলাম একটি ক্ষেত্রে। এটা দেখুন, নিচে তারিখটা রয়েছে জানুয়ারি 20, 2025। ডোনাল্ড ট্রাম্প, উনি ইউএস এর অর্থাৎ আমেরিকার নতুন করে মানে প্রেসিডেন্ট মানে হবেন আর কি ওই তারিখ থেকে। তাহলে কি এটার কথা বলতে চাইলেন শুভেন্দু অধিকারী যে ওই 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন, ডোনাল্ড ট্রাম্প পদে বসছেন, যিনি বাংলাদেশের সনাতনীদের উপরে অত্যাচার নিয়ে ভোটের সময় মুখ খুলেছিলেন। সুতরাং একটু বসতে দিন, তারপর দেখবেন মজাটা। উনিও ওখান থেকে মুভ করবেন, গোটা বিশ্ব মুভ করবে, যা চলছে বাংলাদেশে সনাতনীদের উপরে সব টাইট করে দেওয়া হবে। এটাই কি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী? আমার তো কোথাও মনে হচ্ছে এটাই। এবং এটাতে জোর দিচ্ছেন এই জন্য, ওই যে বললাম, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ভোটের সময় বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে, শুধু বাংলাদেশ না, মানে হিন্দুদের উপরে বিশ্বজুড়ে যে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই সব বিষয়ে উনি কিন্তু উদ্বেগ প্রকাশ করে একটা কড়া মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যারা ক্ষমতায় আছেন ইউএসএ তে তারা এইসব বিষয়ে দেখছেন না। দেখছেন না যখন উনি বলেছিলেন ভোটের সময়, তার মানে উনি পদে বসলে ওনাকে দেখতে হবে, বা উনি দেখবেন, যেহেতু কমিট করেছিলেন সেই সময়। হয়তো সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী ভরসা করছেন, যেহেতু বাংলাদেশটা একটা আলাদা দেশ, ফলে একটা অন্য দেশের ক্ষেত্রে কিছু করতে গেলে হুট করে কিছু করা যায় না। সেক্ষেত্রে একটা আন্তর্জাতিক সিস্টেম, একটা প্ল্যাটফর্ম, একটা ব্যাপার আছে না, সেইগুলো মেনটেন করতে হয়, বা সেই ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে যখন নিতে হবে, ইউএস এর ভূমিকা একটা বড় ভূমিকা থাকে। ফলে ওখানে এখন তো এরকম অবস্থায় রয়েছে, নতুন করে প্রেসিডেন্ট এখনো গঠিত হয়নি, বা শপথের ব্যাপারটা হয়নি, সেটা বাকি আছে। সুতরাং ওটা হতে দিন, তারপর দেখবেন গোটা বিশ্ব, যেহেতু ইউএসএ লিড করে এইসব ক্ষেত্রে অনেকটা, গোটা বিশ্ব দেখবেন কিভাবে এগিয়ে আসছে, আর যা চলছে সেটাকে কিভাবে দেখবেন দমন করা হচ্ছে। এই ভরসাটা উনি সনাতনীদের উদ্দেশ্যে আজকে দিয়েছেন। এখন দেখা যাক বাংলাদেশের লোকজনদের বাড়বাড়ন্ত আর কতদিন থাকে। তবে এটুকু আমি আবারও শেষে বলবো, সত্যি যদি এখান থেকে সবকিছু বন্ধ করে দেওয়া হয়, দেখবেন বাংলাদেশের কি অবস্থা হয়। বাংলাদেশের কোন বাপ বললে আবার রেগে যায়, কোন বাপ বাঁচায় বাংলাদেশকে, বা কত সাপ্লাই দেয় অন্যান্য দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেটাও দেখব। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।